আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি আইসিটি প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত এই স্পেশাল অধ্যায়ের আমাদের প্লেলিস্টের আজকের সুপার স্পেশাল ৯ নাম্বার লেকচার। আর আমাদের স্পেশাল ৯ নাম্বার লেকচারে আমরা সম্পূর্ণরূপে নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। এর নাম হচ্ছে টেলিমেডিসিন। এটা আমাদের বিশ্বগ্রামেরই একটা অন্তর্ভুক্ত টপিক। তো টেলিমেডিসিনটা কি, এটা আমরা বেসিকটা বই থেকে পড়বো, দেন আমরা সৃজনশীল প্র্যাকটিস করার চেষ্টা করব। তো দেখো, আমরা পড়ি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী স্থানের রোগীদেরকে চাক্ষুষ না দেখেও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকেই টেলিমেডিসিন বলে। তো এটা মোটামুটি সবাই বুঝছো টেলিমেডিসিনটা আসলে কি। আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দেওয়া বুঝাই। মনে করো তুমি আছো কক্সবাজারে বা কুমিল্লাতে বা বরিশালে। তো তোমার গ্রাম অঞ্চলে যে সকল মানুষ বসবাস করে তাদের সাপোজ অনেক দুরারোগ্য রোগ হয়েছে বা তারা অসুস্থ, তাদের সেবা দেওয়ার জন্য তোমাদের সেই কক্সবাজার, কুমিল্লা, বরিশালে তেমন ভালো বিশেষজ্ঞ ডাক্তার নাই। সবগুলো ডাক্তারই আমাদের ঢাকার মধ্যে পাওয়া যায়, ভালো ভালো ডাক্তার ঢাকায় বসে। তো এখন কথা হচ্ছে যে তোমরা সেই এত দূর দূরান্ত থেকে ঢাকায় এসে ডাক্তার দেখিয়ে আবার তোমাদের গন্তব্যে ফিরে যাবা, অনেকটা ঝামেলার, অনেকটা পেরেশানির বিষয় বা অনেকটা চাপের বিষয়, অনেকটা ভোগান্তি আর কি। তো চাইতেছো যদি এরকম একটা সিস্টেম থাকতো যে তোমরা যে অবস্থানে আছো সেই অবস্থানে থেকেই ঢাকায় অবস্থিত ভালো ভালো ডাক্তারের চিকিৎসা সেবা যদি নিতে পারতা, এমন কোনো মাধ্যম যদি থাকতো। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ যারা জয়েন করছো। এরকম কোনো মাধ্যম যদি থাকতো তাহলে কতই না ভালো হইতো। তাহলে ঢাকায় গিয়ে আমাদেরকে এত কষ্ট করতে হইতো না, জার্নি করতে হইতো না। আমরা আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকেই ঢাকায় বিশিষ্ট বিখ্যাত চিকিৎসকের সেবা নিতে পারতাম। তো এই যে নিজের অবস্থান থেকে অন্য অবস্থায় না গিয়েও সেই জায়গার চিকিৎসকের সেবা নেওয়াটাই হচ্ছে টেলিমেডিসিনের পদ্ধতি। কথা কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই টেলিমেডিসিনটার মধ্যে বলতেছে চাক্ষুষ না দেখে। চাক্ষুষ মানে সরাসরি। তুমি যখন ভার্চুয়াল জগতে ডাক্তারকে বলবা আমার পেটে ব্যথা, আমার মাথায় ব্যথা, তো ডাক্তার কিন্তু এই যে পেটে ব্যথা, মাথায় ব্যথা, তোমার কিন্তু শরীরের কোনো টাচ করতে পারবে না ডাক্তার। সাপোজ হাতের এক জায়গায় ব্যথা পাইছো বা মাথা ব্যথা করতেছে বা পেটে ব্যথা আছে, ডাক্তার ডাক্তার আমরা জানি ছেলে ডাক্তার ছেলেদের চিকিৎসা করে, মেয়ে ডাক্তার মেয়েদের চিকিৎসা করে, এটা ধরে নাও। তো সাপোজ তোমার যেই জায়গার সমস্যা সেই জায়গার মধ্যে যদি ডাক্তার ভালো করে স্পর্শ না করে না ট্রিটমেন্ট নিতে পারে তাহলে কিন্তু ভালোভাবে ট্রিটমেন্ট নেওয়া যায় না। তোমার যে জায়গায় ব্যথা করতেছে সেই জায়গায় ডাক্তার হাত ধরলো, সাপোজ হাতে ব্যথা, হাত ধরলো, হাত ধরে দেখতেছে কোথায় ব্যথা, কীভাবে ব্যথা। ডাক্তার দেখলো যে হাত দেখে দেখলো কোথায় ব্যথা, কীভাবে ব্যথা, এবার চাপ চাপ দিয়ে দেখলো, মানে যে পর্যবেক্ষণ করলো আর কি সরাসরি যে হ্যাঁ এখানে ব্যথা, কীরকম ব্যথা পাইছে, কীভাবে ট্রিটমেন্ট নিতে হবে। ডাক্তাররা কি দেখে না রোগীর যে কোনো যার সমস্যা হলে কি দেখে দেখে ইয়া করে না, ট্রিটমেন্ট নেয় না, নাকি না দেখে ট্রিটমেন্ট নেয়? অবশ্যই দেখে দেখে ট্রিটমেন্ট নেয়, সবাই তো জানো। মেয়ে চিকিৎসকের কাছে মহিলারা যায় আর ছেলে চিকিৎসকের কাছে কি ছেলেরা আসে। অবশ্যই ডাক্তার সব কিছু দেখে ভালো করে পর্যবেক্ষণ করে দেন তোমার চিকিৎসা করে, ট্রিটমেন্ট করে। কিন্তু টেলিমেডিসিনটা আসলে এরকম না। টেলিমেডিসিনটা হচ্ছে দূরবর্তী স্থান থেকে অনুমান করে একটা ধারণা দেওয়া যে হ্যাঁ আপনার এই সমস্যা হয়েছে, আপনার এই চিকিৎসাগুলো নিতে হবে। তো এটা হচ্ছে অনুমান ভিত্তিক চিকিৎসা। টেলিমেডিসিনটা কিন্তু হুবহু তোমার সামনাসামনি বাস্তবের চিকিৎসার মতো হবে না। বাস্তবে চিকিৎসা যেরকম সুন্দরভাবে ধরে পর্যবেক্ষণ করে চিকিৎসা দেওয়া যায়, সেবাটা ভালো পাওয়া যায়, সেবার মানটা উন্নয়ন হয়। কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে সেবার মানটা অতটা উন্নয়ন হয় না। মোটামুটি একটা ধারণা দেওয়া যায়, এইভাবে চিকিৎসা করা যায়। একটা কথা আছে না, নাই মামার চেয়ে কানা মামাও ভালো। ওয়ালাইকুম সালাম, নৌরিন জয়েন করছো, থ্যাংক ইউ। তো তুমি একে তো যাইতে পারতেছো না ভালো কোনো চিকিৎসকের কাছে, কারণ অনেক দূরে তুমি থাকো। তারপরও কোনো রকম যদি সেই চিকিৎসকের একটা সাক্ষাৎকার নিতে পারো। ওয়ালাইকুম সালাম, ইভা জয়েন করছো, থ্যাংক ইউ। তো সেই চিকিৎসকের যদি একটা সাক্ষাৎকার নিতে পারো তাহলে অবশ্যই তোমার উপকার হয়।
ডাক্তারের কাছে যেতে না পারো সমস্যা নেই, তার একটা চিকিৎসার সেবার একটা পরামর্শ নিতে পারলেও তো কিছুটা হলেও উপকার হবে তোমার, তাই না? তো এই জন্যই আমাদের টেলিমেডিসিনটা আর কি প্রয়োগ হয় চিকিৎসা ক্ষেত্রে। এবার ব্যাপারটা বুঝছো না টেলিমেডিসিনটা কিভাবে কাজ করে? জি স্যার। তো আমরা কিন্তু জি স্যার। টিভিতেও দেখি যে ঢাকায় একজন ভালো চিকিৎসক ভিডিও কলের মাধ্যমে সামনে রোগী থাকে, রোগীদের সামনে এনে বলে যে আপনার কি সমস্যা, আপনার কি সমস্যা বলেন, তারপরে অনুমান করে একটা চিকিৎসা বলে যে আপনি এই কাজ করবেন, এই কাজ করবেন, তাহলে আপনার চিকিৎসা ভালো হবে বা আপনার সুস্থতা তাড়াতাড়ি হবে। হ্যাঁ, রুহি জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো খেয়াল করে এবার, তো এটা বুঝতে পারলাম। তো মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যাপক প্রচলনের ফলে এই প্রযুক্তির ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এই সেবার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে অবস্থানরত ডাক্তারদের মধ্যে মতবিনিময়, চিকিৎসা শিক্ষা আদান প্রদান, রোগীর চিকিৎসা সেবায় তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়। মানে মোবাইলের মাধ্যমেই ডাক্তারদের সাথে মতবিনিময় করা যায়, চিকিৎসা সেবা নেওয়া যায়, সব কিছুই করা যায়। মোবাইল আর ইন্টারনেট থাকলে এই কাজটা করা যায়। সুতরাং টেলিমেডিসিন এক ধরনের সেবা, এ কথাটি অত্যন্ত যুক্তিযুক্ত। মনে রাখবা, টেলিমেডিসিন হচ্ছে একটা ধরনের সেবা, আমরা দূরবর্তীভাবে এই সেবাটা গ্রহণ করে থাকি, যদিও সামনাসামনি আমরা সেবা নিতে পারি না, তারপরও তো নাইম হচ্ছে কানামার মতো অনেক ভালো। টেলিমেডিসিনের সাহায্যে ডাক্তার রোগীকে চাক্ষুষভাবে দেখার জন্য তাকে সশরীরে উপস্থিত করার পরিবর্তে ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সহায়তায় নিয়ে থাকেন। দেখছো, আমরা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম ভিডিও কনফারেন্সিং কি। ভিডিওর মাধ্যমে যখন কমিউনিকেট করা হয়, মত বিনিময় করা হয়, সম্মেলন করা হয়, মিটিং করা হয়, তখন তাকে বলা হয় ভিডিও কনফারেন্সিং। তো আমাদের এই টেলিমেডিসিন করার জন্য ভিডিও কনফারেন্সিংয়েরও সাহায্য প্রয়োজন হয়। যেমন জুমের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং হয়, ভিডিও ক্লাস হয়, জুম ক্লাস হয়, অনলাইন ক্লাস হয়, এবং অনলাইনে মিটিং হয়, মতামত শেয়ার করা হয়, এগুলো আর কি। তো এটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। তো এই জুম অ্যাপের মাধ্যমেও কিন্তু আমরা টেলিমেডিসিনের কাজটা করতে পারি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। কথা বুঝছো? মনে করো আমি একজন ডাক্তার, তোমরা সবাই অসুস্থ রোগী। মনে করো আমি একজন ডাক্তার, তোমরা সবাই অসুস্থ রোগী। তো এই মুহূর্তে সবাই এক একজন এক এক প্রবলেম নিয়ে আমার কাছে প্রশ্ন করবা, আমি তোমাদের চিকিৎসা দেব। ব্যাস, এটাই কিন্তু টেলিমেডিসিন। জুম অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং করে সকল রোগীর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে টেলিমেডিসিন। ওকে, তবে আমাকে আবার ডাক্তার মনে করো না, তোমাদেরকে আবার রোগী মনে করো না। হ্যাঁ, ধরলাম আর কি, অনুমান করলাম আর কি, এটাই। হ্যাঁ, এবার দেখো তো কই ছিলাম জানি আমরা? হ্যাঁ, এখানে কই গেলাম জানি আমি? আচ্ছা, এরপরে স্যার আপনি তোমাদের পড়াশোনার ডাক্তার। পড়াশোনার ডাক্তার, হ্যাঁ ঠিক বলছো। সকল শিক্ষক পড়াশোনার ডাক্তার। কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কতটুকু লাইন মতো পড়তে হবে, কোন সিস্টেমে পড়লে ভালো রেজাল্ট করা যাবে, সেগুলো। থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো তো বলতেছে যে ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সহায়তা নিয়ে থাকেন এবং রোগীর বিভিন্ন রিপোর্ট বা ডাক্তারের পরামর্শপত্রগুলো ইমেলের মাধ্যমে আদান প্রদান করা হয়ে থাকে। বিশেষ কোনো জনস্বাস্থ্য বিষয়ে অবহেলিত, দরিদ্র বা প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর জন্য সর্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিত করার ক্ষেত্রে টেলিমেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যারা দরিদ্র হয়, গ্রাম অঞ্চলে বসবাস করে, তাদের জন্য কিন্তু এই টেলিমেডিসিন কি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কথা বুঝতে পারছো সবাই? আচ্ছা, আর আমরা মনে করো যারা শহর অঞ্চলে বসবাস করি, আমরা মধ্যবিত্ত, মোটামুটি আমরা ডাক্তার দেখাইতে পারি, তাদের তো প্রয়োজন আর নাই, তাই না? টেলিমেডিসিন তাদের কোনো প্রয়োজনই হয় না। আচ্ছা, এবার যাই নেক্সট, পরবর্তী। রোগীর যথাযথ চিকিৎসার পূর্ব শর্ত হলো সঠিক রোগ নির্ণয়। মনে রাখবা, এক্ষেত্রে বর্তমান রোগ নির্ণয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ দ্বারা সূক্ষ্মভাবে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে। এছাড়াও রোগীর সকল তথ্য ইএইচআর, ইলেকট্রনিক হেলথ রেকর্ড ডেটাবেজে সংরক্ষণ করা হয়। অর্থাৎ একজন রোগীর কি সমস্যা, যেখানে বলতেছিলাম একজন রোগী কি সমস্যা, কোথায় সমস্যা, এই বিষয়গুলো আমাদের এই বিষয়ের তথ্যগুলো আমাদের ডেটা আকারে সেভ রাখা হয়। আর সেই সেভ রাখার পর সেখান থেকে আমাদের চিন্তা ভাবনা করে, গবেষণা করে ডাক্তাররা কি করে একটা পরামর্শ দেয় বা একটা চিকিৎসা করে। তো এই বিষয়টা যেখানে সেভ থাকে, যে ডাটাবেস সেভ থাকে, তার নাম হচ্ছে ইএইচআর বা ইলেকট্রনিক হেলথ রেকর্ড। রোগী তার
EHR ব্যবহার করে যে কোনো স্থান থেকে রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থাপত্র ইত্যাদি যে কোনো স্থানে বসে পেতে পারে। এই ধরনের কাজ করতে যেসব সফটওয়্যার ব্যবহৃত হয় তার মধ্যে কয়েকটি হলো থেরাপি নোট, ইপিক কেয়ার, মেডিটাচ, জেইরোক জেইরোক যাই হোক উচ্চারণটা বলতে পারতেছি না, জেরিওক হইতে পারে। নেক্সট জ্ঞান অ্যাম্বুলারেশনারি, EHR, থেরানেস্ট, কেয়ার 360 ইত্যাদি। এগুলো হচ্ছে আমার একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কী করি, টেলিমেডিসিন করে থাকি। মনে রাখবা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে চিকিৎসা সেবা পাওয়া যায় এমন ওয়েবসাইটগুলোর মধ্যে আছে টেলিডক, ম্যাবিন ক্লিনিক, আই ক্লিনিক, তারপর হচ্ছে মেডিভ, অ্যাম্বিল, ডক্টর অন ডিমান্ড, হাবিজাবি, অনেক কিছু লেখছে, আমি সব পড়তে পারতেছি না। তো এই হচ্ছে আমাদের এই অনলাইনে যে সকল ওয়েবসাইটের মাধ্যমে চিকিৎসা সেবা নেওয়া যায় সেই ওয়েবসাইটের লিঙ্ক, আর হচ্ছে যে অ্যাপসের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে আমরা যেই টেলিমেডিসিনের কাজটা করি বা চিকিৎসা সেবা নিই, সেটা হচ্ছে কয়েকটার নাম। তো এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট মেন থিমটা বুঝতে পারলেই হবে। সৃজনশীল লেখার জন্য এই বিষয়টা বুঝতে পারলেই হবে। মূল কথাটা বুঝছো আশা করি। সবাই একটু কথা বলো। ভালো করে ভালো করে দেখা যায় না, দেখতে সমস্যা হচ্ছে? না স্যার, বললাম যে ভালো করে বুঝেছি। ওকে, থ্যাংক ইউ। তো এবার আমরা দেখি টেলিমেডিসিনে কিছু সুবিধা আছে, এখানে লেখা আছে, আমরা একটু দেখি, এটা একটু মনে রাখার চেষ্টা করবো। হ্যাঁ, টেলিমেডিসিনের সুবিধাগুলো কি? 1 নাম্বার, ডাক্তারের চেম্বার বা হাসপাতালে না গিয়ে ঘরে বসেই ডাক্তারের সেবা পাওয়া যায়। মনে রাখবা, স্বল্প ব্যয়ে দ্রুত চিকিৎসা সেবা পাওয়া যায়, মানে অল্প খরচে দ্রুত চিকিৎসা সেবাটা পাওয়া যায়। যেমন তোমরা দেখো, আমরা যখন সরাসরি ডাক্তারের কাছে যাই, আমাদের কিন্তু একটা সিরিয়াল দিতে হয় না? ডাক্তারের কাছে গেলে সিরিয়াল নাম্বার দিতে হয় তো, নাকি? কথা বলো। হ্যাঁ স্যার, দিতে হবে। এই যে সিরিয়ালটা দেই, এটাই কিন্তু আমার হচ্ছে একটা আইসিটি সিস্টেম। সিরিয়াল দিতে হয় যে কত নাম্বার সিরিয়ালে আমি রোগী দেখবেন, কত নাম্বার সিরিয়াল, সবাই ফোন দিয়ে বলে। তো এই যে সিরিয়ালটা দিয়ে কল দিয়ে, এটা কিন্তু একটা আইসিটির বিষয়, তথ্য যোগাযোগের মাধ্যমে আমরা কি করি, সিরিয়ালটা দিই। তো এইভাবে আমরা যখন সিরিয়ালটা দেই, এটা তো অফলাইন মানে শুধু অডিও কলের সিরিয়ালটা দিই। যখন ভিডিও কলের মাধ্যমে আমাদের রোগী দেখানো হয়, সেটাই হয় কি টেলিমেডিসিন। এরপর হচ্ছে 3 নাম্বার, ডাক্তাররা অন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। টেলিমেডিসিন করলে যে শুধু ডাক্তার রোগী দেখবে এরকম না, বিভিন্ন দেশের ডাক্তারদের সাথেও কিন্তু মেডিসিনে যোগাযোগ করা যাবে। যেমন সাপোজ একজন ঢাকার ডাক্তার, খুবই শ্রেষ্ঠ ডাক্তার, খুবই মানসম্মত বা অনেকটা ভালো ডাক্তার, উনি চাইলে বিদেশে যারা ডাক্তার আছে তাদের সাথেও কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে যোগাযোগ করে যে কোনো একটা কঠিন রোগের পরামর্শ নিতে পারবে। যেমন হচ্ছে বাইরের কান্ট্রি, ভারত, তারপর হচ্ছে সিঙ্গাপুর, এই সকল কান্ট্রিতে যে সকল ডাক্তাররা বসে, তাদের সাথে যোগাযোগ করে তার দেশের মানুষের যেই সকল রোগগুলো আছে সেগুলোর জন্য ভালো একটা পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করতে পারবে। এটাও কিন্তু সম্ভব। কথা বুঝতে পারছো? কথা বলো, রেসপন্স করো। আচ্ছা, এরপরে 4 নম্বরই দেখো, কথা বলে দিয়েছে 4 নম্বর, বিদেশে না গিয়েও বিদেশি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করা যায়। খুব ইম্পর্টেন্ট। বিদেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে, বিদেশে যাবো না, বিদেশে না গিয়ে টেলিমেডিসিনের মাধ্যমে কি সেই দেশের ডাক্তারের সাথে আমরা চিকিৎসা নিব। 5, সহজে রোগ বিশ্লেষণ করা যায়। 6, রোগীর সব তথ্য সংরক্ষণ করা যায়। তো টেলিমেডিসিনের সুবিধাগুলো কি কি, এটি একটু ভালো করে মুখস্থ করার চেষ্টা করবা। ব্যাস, এই হচ্ছে আমাদের মূল বই আলোচনা। এই মুহূর্তে আমরা যাব সৃজনশীল প্র্যাকটিস। হ্যাঁ, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, এনিওয়ান। না স্যার, নেই। না স্যার, আপনি সৃজনশীল যেতে পারেন। ওকে, তাহলে আমরা এখন সৃজনশীলটা বের করতেছি। একটু সময় দিতে হবে। হ্যাঁ, আমি বের করিয়ে নিই, তারপর আমি দেখি আমাদের কি হবে। হ্যাঁ বলো। আপনার এটা কোন লেখকের বই? এটা হচ্ছে খুবই চমৎকার একটা লেখকের বই, যেটা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই, সিস্টেক পাবলিকেশন। দোকানে গিয়ে বললেই হবে। হ্যাঁ, মাহবুব রহমান স্যার, এই যে লেখা আছে। স্যার, আমার তো সরাসরি বোর্ড বই, সেজন্য অনেক মিলে না। বোর্ড বইয়ের সাথে মিলবে না কোনো বই। বোর্ড বই রাখবা, বোর্ড বই তেমন পড়ার প্রয়োজন নাই।
এইগুলো পড়বা, এগুলো বেস্ট বই, যে যে লেখকের বইগুলো পড়ায় সেগুলো। বোর্ড বই অনেক কিছু থাকেও না, বোর্ড বইয়ে অনেক। স্যার আমার তো অক্ষরপত্র আচ্ছা যাই হোক, একটা কিনিও, আমার কাছে অক্ষরপত্র আছে, আমার কাছে অক্ষরপত্র আছে, মাহবুব রহমান স্যার আছে, লেকচার আছে, মুজিবুর স্যারের বই আছে, 4টা বই আছে আমার কাছে। তবে আমি এটা ফলো করি বেশি। অক্ষরপত্রটাই সহজ লাগে। কি বলবো? অক্ষরপত্রগুলো লেখাগুলো খুব সহজ, অক্ষরপত্রের লেখাগুলা অনেক সহজ। আচ্ছা, এক একজনের কাছে এক এক রকম, বুঝছো? অক্ষরপত্রে লেখা সহজ, ঠিক আছে, আমি কঠিন বলবো না, তবে আমার কাছে এটাও ভালো লাগে, এই জন্য আমি এটাতেই পড়াচ্ছি। অক্ষরপত্রের লেখাগুলো সহজ। হুম। আর কি কিছু বলবা? না স্যার, স্যার সৃজনশীলে যেতে পারে? হ্যাঁ, সৃজনশীলে আমরা যেতে পারি, আমি বে করতেছি, একটু ওয়েট। আসলে মনে করো সকল বই তো সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে না, যার যে বইটা পড়ে আর কি একটু মানে কি বলা যায়, সহজ লাগে, হ্যাঁ পারফেক্ট লাগে, সেই বই পড়বে। তবে আমরা যে বইগুলো পারফেক্ট সেগুলো সবই সাজেস্ট করি। একটু ওয়েট করো, আমি বে করতেছি তো একটু সময় লাগতেছে, ওয়েট। ওকে স্যার, সমস্যা নেই। আমরা পড়ব হচ্ছে গিয়ে আচ্ছা, হ্যাঁ পাওয়া গিয়েছে। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2016 সালে একটা পরীক্ষাতে আসছিল এই টপিক থেকে। আশা করি দেখতে পাবা ক্লিয়ার, আমি একটু ঠিক করে রিসেট করে নিই, দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও তো। চট্টগ্রাম বোর্ড 16 সালে আসছিল। স্যার দেখা যায়। ওকে, এবার দেখো আমি বলতেছি, চট্টগ্রাম বোর্ড 16 সালে আসা উদ্দীপকটা আমরা পড়ি। ডক্টর ফারিহা শহরের কর্মস্থলে অবস্থান করেও দেখা যাচ্ছে। আচ্ছা বলি শোনো, যার ক্লিয়ার দেখা যাচ্ছে না একটু কষ্ট করে তার মনে রাখতে হবে হয়তো তার এদিকে নেটটা একটু সমস্যা করতেছে। আমার নেটের এদিকে অবস্থা তেমন খারাপ না, নেটটা আমি দেখতে পাচ্ছি, আমার নেটের স্পিড হচ্ছে 200, আলহামদুলিল্লাহ ভালো, নেট মোটামুটি ভালোই আছে, দেখা যাচ্ছে। যাদের একটু সমস্যা তাদের, ওয়ালাইকুম সালাম, দ্রুত জয়েন করছো, ক্লাসটা প্রায় শেষের দিকে, সমস্যা নেই, রেকর্ড আছে দেখি নিও। হ্যাঁ বেসিক পড়ায় ফেলছি, বেসিকটা শেষ, মাত্র সৃজনশীল ধরছি, সমস্যা নাই, ক্লাস রেকর্ড চলতেছে, দেখে নিও পরে। ওকে, শুনতেছো আমার কথা? জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে। ওকে, আমি শুরু করি। ডাক্তার ফারিহা নামে এখানে কেউ আসো? ফারিহা নামে এখানে মনে কেউ নাই, তবে একটা স্টুডেন্ট আছে ফারিহা, ওর পরীক্ষা চলতেছে, ও থাকলে ভালো হইতো, ওর নাম চলে আসে। আচ্ছা, ডাক্তার ফারিহা শহরের কর্মস্থলে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। মানে ডাক্তার ফারিহা একজন চিকিৎসক আর কি। তিনি কিন্তু ঢাকায় আছেন, ঢাকায় থেকেও বিভিন্ন গ্রাম অঞ্চলে নাগরিকদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি কৃত্রিম পরিবেশে অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এটা হচ্ছে আর কি তোমার প্রশ্ন। আচ্ছা, এখন উদ্দীপক। এখন প্রশ্ন দেখি, ডক্টর ফারিহা কিভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন ব্যাখ্যা করো। এখন তুমি বলো, এক জায়গা থেকে অন্য জায়গায় না গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার সিস্টেমটা কি পড়ছি? টেলিমেডিসিন। এক্সিলেন্ট, গুড, টেলিমেডিসিন। ডাক্তার ফারিহা, হ্যাঁ বলো। ঘর নাম্বারটা কি বুঝি নাই, ঘর নাম্বার কি বলো, বুঝি নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আবার একটু দেখে, টেলিমেডিসিন হবে। গহ নাম্বার দেখে আবার একটু বলো। আচ্ছা দেখো, তো আমাদের ফারিহা কিন্তু ঢাকায় একজন চিকিৎসক, সে ঢাকা থেকেও বিভিন্ন দেশের বা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষদেরকে চিকিৎসা দেয়। কিভাবে দেয়? টেলিমেডিসিনের মাধ্যমে দেয়। আমরা তো একটু আগে এটা পড়ছি, গুড। তার মানে এটা হবে টেলিমেডিসিন, ভেরি গুড। তার মানে আমাদের বলতেছে যে ডাক্তার ফারিহা কিভাবে চিকিৎসা সেবা দেয় সেই সিস্টেমটা আমাদের বর্ণনা করতে হবে। বলো এবার। সরি স্যার, ওই আমি বলতে চাচ্ছি ভার্চুয়াল রিয়েলিটি। হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটি ওটা হবে, গুড। আচ্ছা, এবার দেখো বাকিরা,
গ নাম্বারটা বুঝতে পারছো তো? টেলিমেডিসিনই হবে উত্তরটা, কারণ আমরা একটু আগে দেখছিলাম টেলিমেডিসিনটা কীভাবে কাজ করে। আচ্ছা, এবার এটা ব্যাখ্যা দিতে হবে, টেলিমেডিসিন সেবাটা কীভাবে দিয়ে থাকেন এর ব্যাখ্যা আমাকে দিতে হবে, তাহলে আমাদের উত্তর শেষ। চলো আমরা ব্যাখ্যা দিই। তা আমি যেই গাইডটা নিয়ে আলোচনা করতেছি, যে গাইডটা নিয়ে ইয়ে করতেছি, নিউটন গাইড। সবাই নিউটন গাইডটা কিনবা, যারা 26 ব্যাচ আছো নিউটন গাইড কিনে নিবা সবাই। জি স্যার, আমি এটা কিন্তু ওকে, থ্যাংক ইউ। চলো আমরা এখন সমাধান দেখব। হ্যাঁ, গ নাম্বার, উদ্দীপকে ডাক্তার ফারিহা টেলিমেডিসিন পদ্ধতিতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এই কথাটা আমাকে প্রথমেই বলতে হবে, তাহলে আমি 1 নম্বর পেয়ে গিয়েছি। মানে উদ্দীপকটা পড়ার পরে মূল কথাটা আমাকে প্রথমে লিখতে হবে যে উদ্দীপকের টপিকটা কোন জায়গা থেকে আসছে, এই টপিকটা আসলে কোন বিষয়ের উপর ডিপেন্ড করে বলা হচ্ছে, সেই বিষয়টা আমাকে বলতে হবে। সবাই কি বুঝতে পারছো প্রথমে আমরা কি লিখবো, কি লিখে শুরু করতে হবে? বুঝতে পারছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপর আমরা যাই নেক্সট, পরবর্তী। এরপরে বলতেছে যে সর্বোপরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেট, মোবাইল ও ওয়েব টেকনোলজি ব্যবহার করে তিনি দূরবর্তী স্থানের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। অর্থাৎ আমাদের ডাক্তার ফারিয়া ছিল ঢাকাতে, তো ঢাকা থেকে তিনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের রোগীদেরকে কীভাবে দেখেন? তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, যেমন ইন্টারনেটের মাধ্যমে, মোবাইল অ্যাপের মাধ্যমে, টেকনোলজি ব্যবহার করে দূরবর্তী রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। ওকে, তো বুঝতে পারছো এতটুকু যা বললাম? জি স্যার। আচ্ছা, এরপর জি স্যার। নেক্সট, টেলিমেডিসিন ও ই হেলথ এর সাহায্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে যাতায়াত করা অনেক কষ্টকর, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা দেওয়া সম্ভব হয়। সাপোজ একজন ডাক্তার সে চাইতেছে ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে সেবা দিবে, তো একজন ডাক্তারের পক্ষে এটা খুবই ঝামেলার, খুবই ভোগান্তির। প্রতিবার ঢাকা থেকে রওনা হওয়া, বরিশালে, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ভ্রমণ করতে করতেই যাবে দিন, ডাক্তার দেখবো কখন, তাই না? এটা যেমন ঝামেলার। হ্যাঁ, কি বললা? ডাক্তারই তো অসুস্থ হয়ে যায় গেলে। এটাই তো কথা। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এখন এটা যাতায়াতের যেমন খরচের ব্যয়বহুল, কষ্টকর, ঝামেলা, ভোগান্তি, তো এর চাইতে ভালো আমাদের যে জায়গায় বসে আছে ডাক্তার, সে জায়গা থেকে সবার সাথে কানেক্ট হবে, ইন্টারনেটে চিকিৎসা দিবে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এরপরে ইতিমধ্যে বাংলাদেশের কিছু হাসপাতালে মোবাইল ফোন ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চিকিৎসা সেবা শুরু হয়ে গিয়েছে। যদিও এটা ঢালাওভাবে হয় নাই, কিছু কিছু হাসপাতালে এটা শুরু হয়েছে। কম্পিউটারের মাধ্যমে রোগীর তথ্য চিকিৎসকের কাছে একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পাঠানো হয়। পরে ভিডিও কনফারেন্সে চিকিৎসকের সাথে রোগী কথা বলে। এরপরই চিকিৎসক একটি ব্যবস্থাপত্র দেন। অর্থাৎ প্রথমত রোগীদের যে সমস্যা, সেই সমস্যাগুলো কম্পিউটারের মাধ্যমে ডাক্তারের কাছে পাঠানো হয়। ডাক্তার সেই সমস্যাগুলো পর্যালোচনা করে, তারপরে রোগীকে ভিডিও কনফারেন্সিংয়ের সামনে, স্ক্রিনের সামনে নিয়ে আসেন। এরপর রোগীর সাথে কথা বলেন যে আপনার কই সমস্যা, কোথায় সমস্যা, কতদিন ধরে সমস্যা, এগুলোর কথা বলেন। এবং এই কথাগুলো শুনবার পর ডাক্তার স্লিপ লেখেন। স্লিপ না আর কি, প্রেসক্রিপশন যেটাকে বলে, ব্যবস্থাপত্র, যে এই রোগের চিকিৎসার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, কি কি টেস্ট করতে হবে, কি কি ওষুধ খেতে হবে, এটাকে বলা কি প্রেসক্রিপশন। আমরা সবাই প্রেসক্রিপশন চিনি না? জি স্যার। তো এই প্রেসক্রিপশনের বাংলায় হচ্ছে ব্যবস্থাপত্র, চিকিৎসার পদ্ধতি আর কি। তো এই ডিজিটালাইজড পদ্ধতিতে প্রিন্ট এবং অনলাইন প্রেসক্রিপশন পাওয়া যায়। এছাড়া একটি ডেটাবেজে রোগীর আগের সকল তথ্য রাখা হয়, যা ভবিষ্যতে রেফারেন্স হিসেবে কাজ করে। আমরা কিন্তু জানি, আমরা যখন অনেকে ডাক্তারখানায় যাই, যদি আমরা দেখা যায় একটা ডাক্তারখানায় 1 মাস যাওয়ার পর সে ডাক্তার বলল আপনি আগামী মাসে আসবেন, আপনার যে সমস্যা সেই সমস্যার 1 মাস ট্রিটমেন্ট করার পর আগামী মাসে আবার এই তারিখে আসবেন, তবে পিছনের যে কাগজগুলো থাকবে সেগুলো নিয়ে আসবেন। এগুলোকে আমরা বলি না, আমাদের ডাক্তাররা বলে না যে 1 মাস পর এই কাগজগুলো নিয়ে আবার আসবেন। কথা বুঝতেছো? জি স্যার। তো এই কথাটা কেন বলে?
জি স্যার। এই কথাটা এই জন্যই বলে যে তাকে যে 1 মাস চিকিৎসা দেওয়া হইলো, 1 মাস চিকিৎসায় কোন কোন ট্রিটমেন্ট তাকে দেওয়া হয়েছে, কোন কোন ওষুধ খেতে বলছে, কোন কোন পরীক্ষা করতে বলছে, এইগুলো ডকুমেন্ট যদি থাকে ডাক্তারের কাছে, পরবর্তী চিকিৎসা করার জন্য, পরবর্তী ধাপের চিকিৎসা করার জন্য ডাক্তারের সহজ হবে। এই জন্যই বলা হয় আপনার সকল তথ্যগুলো আপনি নিয়ে আসবেন পরবর্তী মাসে, যখন আবার আমার সাথে সেবা আমার কাছে আবার আসবেন চিকিৎসা নেওয়ার জন্য। কথা কি বুঝছো এবার? জি স্যার। তো এই বিষয়গুলো আমাদের অনলাইনে ডেটাবেজ আকারে কি হয়, তথ্যগুলো সেভ রাখা হয়। আচ্ছা, এরপরে ডাক্তার ফারিহা উদ্দীপকের কথাটা বলবো। ডাক্তার ফারিহা উপরোক্ত প্রক্রিয়ায় প্রত্যন্ত অঞ্চলের রোগীদের সাথে সরাসরি যুক্ত হয়ে কথা বলে রোগ সম্পর্কে অবহিত হয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। শেষ। এইতটুকু লিখলেই হবে। আমরা মূল কথা লিখবো, মূল কথা লেখার পরে উদ্দীপকের কিছু অংশ লিখে দিব, আমাদের পুরো উত্তর শেষ। এই হচ্ছে আমাদের টেলিমেডিসিন থেকে আসা সৃজনশীল প্রশ্ন লেখার সিস্টেম। আমি একটু জুম আউট করতেছি। এই হচ্ছে আমাদের গ নং পুরো উত্তরটা। দেখো তো পুরোপুরি অঙ্কটা বুঝছো কিনা, সরি অঙ্ক না, সৃজনশীল উত্তরটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো চেষ্টা করবা সবাই এভাবে নিয়মিত ক্লাস করতে, সকল ফ্রেন্ডদেরকে ধরে ধরে নিয়ে আসবা। তোমাদের একটা কথা বলি, তোমরা নিয়মিত বাসায় পড়ো, কোচিং করো, কলেজ করো, তারপরেও তোমার একটা পার্সোনাল সাপোর্ট প্রয়োজন, পার্সোনাল একটা কেয়ার প্রয়োজন, যেটা আমি নেওয়ার চেষ্টা করতেছি। তো দেখবা তুমি একটু আশেপাশে, তুমি বাস্তবেই দেখবা যে তোমার কোচিংয়ে বা তোমার কলেজে যে সকল শিক্ষক তোমাকে পড়ায়, সেই সকল শিক্ষকের সাথে তোমার কি যোগাযোগ হয় কিনা রেগুলার, সেই সকল শিক্ষকের কাছে। আচ্ছা দুর্জয়, আমি আজকে হয়তো বা HTML ক্লাস নিতে পারবো কি না সন্দেহ আছে। হ্যাঁ, আমি একটু আজকে আজকে ক্লাসটা আমি নেই নাই তেমন, গ্রুপের কোনো ক্লাস সায়েন্স কমার্স আজ নেই নেই, আজকে মনে হয় নিতে পারবো না, মনে হয় আমি 11টার পরে ক্লাস নেই নাই, বিগত একটু চাপের মধ্যে আছি, তো একটু সমস্যার মধ্যে আছি, এই জন্য কিছু মনে করো না। বার্ষিক পরীক্ষার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, তো ওদের পরীক্ষাটা শেষ হয়ে গেলে মোটামুটি আমার মনে হয় আমরা 13 তারিখ 12 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে। তো আমি 13 তারিখ থেকে ইনশাল্লাহ আমি লাগাতার HTML ক্লাস নিয়ে দিব ইনশাল্লাহ। 13 তারিখ থেকে যতদিন পারি HTML ক্লাস নিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের এই মাসে HTML শেষ হয়ে যাবে আশা করি। 13 তারিখ থেকে আমি একটা ক্লাস নিয়ে দিব, সমস্যা নেই। তখন শনি রবি সোম মঙ্গল বুধ বলে কথা হবে না, 13 তারিখ থেকে লাগাতার আমি HTML ক্লাস নিয়ে শেষ করে দিব ইনশাল্লাহ, ওয়েট করো। তো যে কথাটা বলতেছিলাম সবাইকে, তো তোমরা জাস্ট এতটুকুই দেখবা যে তোমাদের যদি অফলাইনে এমন কোনো শিক্ষকের সাথে, স্যার বা ম্যাডাম যাই হোক, তাদের সাথে যদি তোমার একটা বন্ধুসুলভ একটা কথোপকথন হয়, যোগাযোগ হয়, এটা সবচেয়ে বেস্ট কেয়ার। এটাই বেস্ট কেয়ার, কারণ এর বাইরে বেস্ট কেয়ার হইতে পারে না। কারণ হচ্ছে তোমার সমস্যা হলেই তুমি বিষয়ভিত্তিক স্যার বা ম্যামকে বলতে পারো, সমস্যাটা সমাধান করে নিতে পারো, অফলাইন কোচিং হোক, কলেজ হোক, যাই হোক। কিন্তু যদি তুমি এরকম স্পেশাল সাপোর্টটা না পাও, তাহলে কিন্তু তোমার অনেকটা গ্যাপ হয়ে যাবে, তোমার জরুরি মুহূর্তে তোমাকে হেল্প করার মতো কোনো মানুষ থাকবে না। তো তোমরা দেখবা যার যার এই সাপোর্টটুকু আছে, অফলাইনে যে সকল শিক্ষকরা তোমাদের সাথে বন্ধুসুলভ মিশতেছে বা তুমি মিশতে পারতেছো, যে কোনো সমস্যায় তাকে হোয়াটসঅ্যাপ SMS দাও, যে কোনো মুহূর্তে তাকে SMS দাও, সে বিরক্ত হয় না, সে তোমাকে হেল্প করে এবং ডে বাই ডে তার সাথে তোমার যোগাযোগ আছে, তাহলে অবশ্যই আমি বলবো তুমি অ্যাজ এ কি বলা যায়, খুবই স্পেশাল কেয়ারের মধ্যে আছো। আর যদি তোমাদের বা তোমার পক্ষে যে মনে হয় যে স্যার আসলে তো আমার এরকম কোনো স্যার বা ম্যাডামের সাথে হয় না, যোগাযোগ হয় না, বা আমি এরকমভাবে যোগাযোগ করতে পারিও না, সমস্যা নাই, সেক্ষেত্রে তুমি আমার কাছে যোগাযোগটা করতে পারো। হ্যাঁ, কিছু বলবা কি কেউ? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তোমরা কি বুঝতে পারছো কিনা? তোমাদের অবশ্যই অ্যাজ এ পার্সোনাল কেয়ার প্রয়োজন, যে কেয়ারটা অবশ্যই অফলাইন হোক বা অনলাইন হোক তোমাকে নিতে হবে, কারণ তোমার সমস্যা সমাধান করতে হবে। সমস্যা সমাধান হয়ে গেলেই তো তোমার বই শেষ, সিলেবাস শেষ, পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। এটাই তো তোমার প্রয়োজন, তাই না? আর কিছু তো প্রয়োজন নাই। তোমার সিলেবাস কমপ্লিট হইতে হবে, বইটা ভালো করে পড়তে হবে, সমস্যা সমাধান করতে হবে, এরপরে পরীক্ষা শুধু লিখবা আর রেজাল্ট পাবা ইনশাল্লাহ ভালো। এর বাইরে তো আর কোনো কাজ নেই, আছে? কথা বলো, সবাই বুঝতে পারছো সিস্টেমটা? ওকে, তো এখন থেকে চেষ্টা করবা অফলাইন হোক বা অনলাইন হোক
চেষ্টা করবে একজন স্যার বা ম্যাডামের সাথে তোমার যোগাযোগ রাখার জন্য রেগুলার, যাতে করে যে কোনো সময় সে তোমাকে হেল্প করতে পারে বা তুমি তার কাছ থেকে হেল্প নিয়ে তোমার সকল সমস্যাটা মোটামুটি সাপোর্ট নিয়ে কভার করতে পারো। তো সবাইকে বলতেছি চেষ্টা করো, আমিও চেষ্টা করতেছি তোমাদের জন্য হেল্প করতে। তোমরা আমার মোবাইল নাম্বারটা সেভ রাখবা আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ রাখবা, আমাকে যোগাযোগ রাখবা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য। সায়েন্স কমার্স আর সবাইকে বলতেছি, সবাইকে মনে থাকবে কথাটা যা বলছি। जी सर जी सर Yes, sir. ওকে, থ্যাংক ইউ। তো আজকের মতো আমাদের sir. ক্লাস এখানেই শেষ হচ্ছে, আমাদের আর কোনো ক্লাস নাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে আজকে। কারো কি কোনো প্রশ্ন আছে? जी ना सर আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো সবাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।